হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি বিজন বারোই আবার তোমাদের সামনে হাজির হলাম, স্পেশালি ফর এইচএস সেকেন্ড ইয়ার আর্টস স্টুডেন্ট যাদের অ্যাডভান্স বেঙ্গলি আছে। তো এখন হাজির হলাম যেহেতু তোমাদের অলরেডি আমি দুটো পার্ট বুঝিয়েছি একটা কবিতার, দ্যাট ইজ আমার কৈফিয়ত। সেই কবিতার 3 নম্বর পার্টটা, অর্থাৎ তোমার শেষেরটুকু যতখানি আছে যেটা আমি বুঝাইনি, আমি আজকে সেটা তোমাদেরকে বোঝাতে যাচ্ছি। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ততক্ষণ পর্যন্ত দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি, এতখানি বুঝিয়েছিলাম। তো আজকে তারপর থেকে এর পার্টে তোমরা যতখানি জেনেছো, দ্যাট ইজ কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত বিষয় জেনেছো, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কমেন্ট করেছে। এখন আজকে কমেন্ট করার জন্য তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। এখন তার লেখনীর উপরে তিনি যে কাব্য সাহিত্যের সঙ্গে জড়িত ছিল, ঠিক আছে, তার সম্পর্কে তিনি কিছু বলেছেন। তো সেটা কি বা তারই বিষয়ে এখন তিনি কৈফিয়ত দিচ্ছেন। কি যে লেখি ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু। কি যে লেখি ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। তো তিনি বলছেন, এখন তিনি তার লেখার বিষয়ে বলছেন যে আমি যে কি লেখি, কি কবিতা লিখি বা কি গান লিখি, তা আমার মাথায় কিছু ঢুকে না। মানে নিজের, মানে দেখো, এত সময় ধরে লোকের ক্রিটিসিজম সহ্য করতে করতে, লোকের থেকে তানা শুনতে 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 নিজের মধ্যেও অনেক সময় বিরক্ত ভাব এসে যায়, ঠিক আছে। তো এখানে কাজী নজরুল ইসলামের মনের মধ্যে একটা বিরক্ত ভাব এসেছে। তো তিনি সেটাই বলছেন যে মানে তিনিও একটা বিরক্ত ফিল করছেন যে কি লিখছি, কি মাথা মুন্ডু লিখছি, আমি কিছুই বুঝতে পারছি না। এটা জাস্ট বিকজ অফ লোকের ক্রিটিসিজমের জন্য। তাকে যে বিভিন্ন লোকেরা নানান ধরনের তানা দেন, ঠিক আছে, তার বিষয়ে সমালোচনা করেন। তো সেই সমালোচনা শুনতে শুনতে তার ভিতরে এরকম একটা ধারণা জন্মেছে যে আমি কি লিখছি, আমারই এখন মনে হয় আমি জানি না, মাথা মুন্ডু কোনো মিনিং নাই, মিনিংলেস জিনিস লিখছি, সেটা বলে তার মনে হয়। দেন হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। তিনি বলছেন, আমার লেখনী তো তোমরা কখনো পছন্দ করোনি, আমার জন্য তো তোমরা সবসময় আমি তো তোমাদের সম্মানের জন্য কোনো কিছু করতে পারি নাই। বলতে গেলে আমার দ্বারা তোমাদের অসম্মান করা হয়েছে, এটাই তো কারণ। তিনি যে সকল কাজ করতেন প্রত্যেক কাজের মধ্যে তাকে ক্রিটিসাইজ করা হতো। তাই তিনি বলছেন যে হাত উঁচু আর হলো না তো ভাই, আমি তো তোমাদের মান সম্মান, আমার মাথা তো উঁচু হলো না কখনো তোমাদের সামনে। তো এখন আমি কি করি, ঘাড় নিচু করেই লিখে যাই। অর্থাৎ তিনি এতদিন যে সকল কাজ করেছেন প্রত্যেকটা কাজের জন্য তাকে ক্রিটিসাইজ করা হয়েছে। তো তিনি বলছেন, এখন আমি পরোয়া করি না তোমরা কি ভাবো আমার বিষয়ে না ভাবো, আই গিভ নো ড্যাম কেয়ার। আমি সেগুলো চিন্তা ভাবনা এখন করি না। এখন কে কি বলছে না কি বলছে কোনো কিছু যায় আসে না, আমি নিজের মতন লিখে যাই। তো তিনি এই কথাটা এখানে বলেছেন, ঠিক আছে। আবার তিনি বলছেন, বন্ধু তোমরা দিলে না কো দাম বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন, আর কিছু শুনেছ কি, ফিরেছে রাজার প্রহরী সদাই কারা পিছু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন, আর কিছু শুনেছ কি, ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। তার মানে তো এখন তোমার কাজী নজরুল ইসলামের পর তিক্ত কণ্ঠে, অ্যাকচুয়ালি তিক্ত কণ্ঠ না, মিষ্টি মুখে জুতার বাড়ি মারা যেটাকে বলে, তো তিনি সেটা করছেন। তো তার যে সমালোচকরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে বন্ধু তোমরা তো কোনোদিনও আমাকে দাম দিলে না, চিরকাল আমার সমালোচনাই করেছো, আমি যেই কাজই করি তার এগেনস্টে তোমরা আমার জন্য খারাপই বলেছো, কোনো ভালো কথা বলোনি। তো তোমরা তো কখনো আমার কামের দাম দাওনি কিংবা নামও দাওনি। কিন্তু এর পরিবর্তে দেখো রাজ সরকার রেখেছেন মান, অর্থাৎ রাজ সরকার মানে কি, সেই সময় তো ব্রিটিশের যুগ, তো ব্রিটিশরা কিন্তু তার আবার মান রেখেছেন। কীভাবে মান রেখেছেন,
ব্রিটিশ সরকাররা তার মান রেখেছেন, তিনি এই কথা বলছেন কীভাবে। তো বলছেন, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। তো আমি যেগুলো জিনিসই লেখি না, ব্রিটিশরা সেগুলো সব নিয়ে চলে যায়। অর্থাৎ তিনি বলছেন যে তার বন্ধু সকলদেরকে বলছেন, অর্থাৎ তার যে ক্রিটিক্স ছিল তাদেরকে বলছেন যে তোমরা তো আমাকে এত ক্রিটিসাইজ করো, কখনো দাম দাওনি, আমার আসলে দাম আছে কি না এই কথাটার থেকে তোমরা বুঝতে পারবে যে আমি যা লেখি সব কিছুই ব্রিটিশরা বাজেয়াপ্ত করে। অর্থাৎ তোমরা যদি শুনেছ কাজী নজরুল ইসলামের জীবনে তিনি তার লেখা অনেকগুলো কাব্যগ্রন্থ বা অনেকগুলো কবিতার বুক, ঠিক আছে, ব্রিটিশ সরকাররা কী করেছিল, ব্যান করেছিল। কেন ব্যান করেছিল জানো? লাইক এক্সাম্পল যদি বলি, তার বিষের বাণী, যুগবাণী, ঠিক আছে, ভাঙার গান, তো এই বিভিন্ন ধরনের, দেন তোমার হলো রুদ্রমঙ্গল, ঠিক আছে, এই বিভিন্ন কাব্যগ্রন্থকে ব্রিটিশরা বাজেয়াপ্ত করেছিল, ব্যান করে দিয়েছিল। কেন ব্যান করেছিল? তার বন্ধুরা, তার সমালোচকরা তো কখনো তাকে দাম দেননি, কিন্তু ব্রিটিশ সরকাররা তাকে দাম দিয়েছেন, মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। কারণ ব্রিটিশ সরকাররা জানতো যে কাজী নজরুল ইসলাম যেগুলো জিনিস লিখছে সেই জিনিসগুলো যদি অন্য লোকেরা পড়ে, পাঠকরা যদি পড়ে, তার ভিতরে একটা অসাধারণ ট্যালেন্ট ছিল কাজী নজরুল ইসলামের মধ্যে। সেই অসাধারণ ট্যালেন্টটা হলো তার লেখনীর মাধ্যমে তিনি সেই সময়ের ইয়াং ব্লাড যত ছিল তাদেরকে উদ্ভাবিত করতে পারত, তাদেরকে প্রেরণা দিতে পারত, তাদেরকে দেশের স্বাধীনতার জন্য লড়াই করার জন্য আগে আসার জন্য বলতে পারত। অর্থাৎ সেই সময়ের ইউথ যারা ছিল বা ভারতবাসীরা যারা ছিল তাদেরকে তিনি উৎসাহ দিতেন তার লেখনীর মাধ্যমে। তার লেখনী যারা পড়তো তারা হলো আরও গরম হয়ে বা আরও শক্তির সঙ্গে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আগে বেড়ে আসত। তাই যখনই কাজী নজরুল ইসলাম কোনো কাব্যগ্রন্থ কিংবা কবিতা রচনা করতেন, ব্রিটিশরা প্রথমে সেটাকে পড়তো। অন্য কেউ সেটা পড়ুক আর না পড়ুক, অন্য লোকেরা যদি তার বিষয়ে খারাপ কথা বলুক, তার লেখনীর বিষয়ে ক্রিটিসাইজও করুক, কিন্তু ব্রিটিশ সরকাররা সবার আগে সেটাকে পড়তো যে এই রে বাবা, এবার আবার কী লিখে বসলো, দেখি তো পড়ে। তার জন্য ব্রিটিশ সরকাররা তার লেখনীগুলোকে কী করেছিল, ব্যান করেছিল, বাজেয়াপ্ত করেছিল। তো তিনি এই কথাটা বলেছেন যে তোরা তো ভাবিস যে আমি একটা মুন্ডু, একটা পাগল, মূর্খ, আর মূর্খ তাই তোরা কখনো আমাকে দাম দিস না, আমার লেখনীকে কখনো দাম দিসনি, সবসময় আমাকে তিরস্কার করেছিস তোরা। কিন্তু এখন দেখ, আমি যদি আদৌ সত্যি যদি পাগল হয়ে থাকি, আমি যদি মাথামুন্ডু লিখে থাকি, এই মাথামুন্ডু লেখার জন্য কেন ব্রিটিশ সরকাররা আমার পিছনে আসছে? তার মানে তার লেখার ক্ষমতা এত ছিল যে ব্রিটিশ সরকাররা বাধ্য হয়েছিল তার পিছনে প্রহরী লাগাতে। প্রহরী মানে বুঝো, গোয়েন্দা, যে কাজী নজরুল ইসলাম কখন কি করছে, কোন কাজ করছে, সেটার যাতে খোঁজ খবর রাখতে পারে, তার জন্য তার পিছনে লোক লাগানো হয়েছিল। তো নেক্সট লাইনটি বলছে, শুনেছ কি, ফিরেছে রাজার প্রহরী সদাইকার পিছু। তো তিনি বলছেন যে তোরা তো বলছিস আমি পাগল, কিন্তু রাজার প্রহরী অর্থাৎ ব্রিটিশ সরকারের যে লোক, এমপ্লয়িজ, কর্মচারী, প্রহরী, গোয়েন্দা, তারা কার পিছনে আছে? তারা তোমাদের পিছনে নেই ভাই। তারা কার পিছনে? তারা আছে এই মূর্খ গাধা কাজী নজরুল ইসলামের উপরে পিছনে। সরি ফর দ্য নয়েজ। অর্থাৎ তিনি মিষ্টি মুখে জুতার বাড়িটা মেরে দিল কাদেরকে? তার সমালোচকদের, যে তোমরা সবসময় তো ভাবো আমি মূর্খ গাধা, আমার কোনো কাজ নাই, আমি পাগল, কিন্তু এই পাগল লোকের পিছনেই আজকে ব্রিটিশ সরকার লোক লাগিয়েছে, তোমাদের পিছনে সেই লোক লাগেইনি। কারণ অর্থাৎ এর মানে হলো তোমাদের কোনো মূল্য নেই, মূল্য কার? আমার। তিনি ইনডাইরেক্টলি মিষ্টি মুখে জুতার বাড়ি মেরে দিলেন। দেন, বন্ধু তুমি তো দেখেছো বন্ধু তুমি তো দেখেছো আমায়, আমার মনের মন্দিরে হারকালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। বন্ধু তুমি তো দেখেছো আমায়, আমার মনের মন্দিরে হারকালি
হলো শাসাতে নারীনু তবু পরামুন বন্দিরে, যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। বাহ, কি লাইন লেগেছে। তখন তিনি বলছেন, কাজী নজরুল ইসলাম আবার বলছেন যে বন্ধু, তোমরা তো জানো আমার বিষয়ে, তোমরা যে এত সমালোচনা করছো, সমালোচনার জন্য তো আমি অনেক চেষ্টা করছি। যে বন্ধু তুমি তো দেখেছো, তোমরা দেখছো আমি অনেক চেষ্টা করছি, আমি লিখবো না আর এই ধরনের বিদ্রোহী কবিতা, বিদ্রোহী মনোভাবের কবিতা আমি না লেখার জন্য চেষ্টা করছি। যে তোমরা ক্রিটিসাইজ করছো আমাকে, তার জন্য আমি চেষ্টা করছি যাতে আমার দ্বারা এই ধরনের লেখনী আর না হয়। ঠিক আছে, হারকালি হলো শাসাতে নারীনুর তবু, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, অনেক শাসিয়েছি যে তুই লিখবি না, তুই লিখবি না এইসব ধরনের কবিতা। ঠিক আছে, দ্যাট ইজ হারকালি হলো শাসাতে নারীনুর তবু পোড়ামন বন্দিরে। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, বারবার বুঝিয়েছি, নিজেকে অনেকবার শাসিয়েছি যে তুই এই ধরনের বিদ্রোহী কবিতা আর লিখবি না, বিদ্রোহের কথা বলবি না। কিন্তু যতবারই বাঁধি ছেড়ে সে শিকল, কিন্তু যতবারই আমি আমার মনকে বুঝাই, আটকাতে চেষ্টা করি শিকল দিয়ে, ততবারই আমার মন সেই শিকলটাকে ছিঁড়ে চলে যায়, পালিয়ে যায়, বা শিকলের বাধাকে আর মানে না। মেরে মেরে তারে করিনু বিকল, তার সঙ্গে, অর্থাৎ এখানে কাজী নজরুল ইসলাম বলছে কন্টিনিউয়াসলি তিনি তার মনের সঙ্গে লড়াই করে গিয়েছেন। এই এত লোকের ক্রিটিসিজম শোনার পর তিনি কন্টিনিউয়াসলি নিজেকে আটকানোর চেষ্টা করেছেন যে তিনি যাতে আর কখনো এই ব্রিটিশ বিরোধী মন্ত্রণা যেটা আছে কবিতা, যেটা লোকে ভাবে যে উল্টা আন্ডু বান্ডু লিখছেন, সেগুলো যাতে না লেখে। কিন্তু তিনি তো সবসময় দেশের হিত চান, সমাজের লোকদের কল্যাণ চান, তাদের দুঃখ দুর্দশা তো তিনি দেখতে পারেননি, তাদের কষ্টকে তিনি অনুভব করতে পেরেছেন, যেই কষ্ট অনুভব করে তার বুক চিরে ফেটে যায়। সেই কষ্ট সহ্য দেখে, সেই কষ্ট দুঃখ দেখে লোকদের তিনি কখনো নিজেকে আটকাতে পারেননি। যত তিনি আটকাতে চেষ্টা করেন, সেই আটকানোর পরেও তার যে শিকল, সেই বাঁধন, যে মনের মধ্যে যে বাঁধন তিনি গেঁথেছেন, সেই বাঁধন যেন ছিঁড়ে কোথাও ছিদ্র বিদ্র হয়ে যায়। আর তিনি আবার কি করেন, তবু যদি কথা শোনে সে পাগল, অর্থাৎ তার মন যদি তথাপি তবে তার কথা শোনে, তিনি শুনলেন না কোনো গান্ধী, কোনো রবির কথা। অর্থাৎ গান্ধী আর রবীন্দ্রনাথ ঠাকুর তো অহিংসার কথা বলছেন, যে তিনি অহিংসা করবেন না, মানে তারা অহিংসা প্রিয় ছিল, তারা হলো অহিংসার ফলোয়ার ছিল বা লিডার ছিল। তো তিনি তাদেরকে ফলো করতে পারলেন না কেন? এই যে রিজন বললাম, তিনি লোকদের জন্য লিখতে ভালোবাসতেন, লোকদের দুঃখ কষ্ট দেখে তিনি সহ্য করতে পারেননি। তাই যদিও তিনি তার মাইন্ডকে বোঝানোর চেষ্টা করেছে বারবার যে তুই বিদ্রোহী কবিতা লিখবি না, বিদ্রোহী ভাবাপন্ন সম্পন্ন হবি না, কিন্তু বারবার তার মাইন্ড তার মনের কাছে হেরে গিয়েছে। তিনি অন্যের কষ্ট দেখে নিজেকে আটকাতে পারেননি। তাই তিনি বলছেন যে আমি পারলাম না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীকে ফলো করতে। জানলা এরপর লাইনটা, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধার বঞ্চিরে। অর্থাৎ বাঘ যেরকম কি হিংস্রপ্রিয়, ঠিক আছে, সে নিশার আধারে কি করে, তার শিকারের খোঁজ করে। তো ঠিক তেমনি এখানে নিশার আধার বলতে সেই ব্রিটিশ যুগের সময়ের কথা বলা হয়েছে। সেই অন্ধকারময় ব্রিটিশ জগৎ, যখন ভারতবর্ষ ব্রিটিশের কবলে, সেই অন্ধকারময়ের সঙ্গে তিনি তুলনা করেছেন। যে এখানে তিনি নিজেকে বলছেন যে আমি হলাম বাঘ। বাঘ যেমন অন্ধকারে শিকার করার চেষ্টা করে, অর্থাৎ শিকারের আশায় থাকে বা শিকারের খোঁজ করে, ঠিক তেমনি আমি এই ধরনের পরিস্থিতিতে, এমন সমাজের মধ্যে যখন ব্রিটিশরা ভারতের মধ্যে কন্টিনিউয়াসলি অত্যাচার করে চলে যাচ্ছে, সেইখানে আমি নিজেকে আটকাতে পারি না। আমি বারবার বিদ্রোহের জন্য, বিদ্রোহের ঝান্ডা নিয়ে আমি এগিয়ে বেড়ে যাই। দ্যাট ইজ বারবার আমি বিদ্রোহের গান করে আমি আগে বাড়ে যাই। ঠিক আছে, আগ বেড়ে যায় তিনি এই কথাটা বলছেন। দ্যাট ইজ হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফের নিশার আধার বন চিরে, মিনস বনের অন্ধকার চিরে তিনি, অর্থাৎ সেই ব্রিটিশ
সরকারের যে তোমার উপকূল ছিল, উপকূল নিবাস যেটা ছিল, সেই ব্রিটিশ সরকারের রাজত্বকে তিনি শেষ করে দিতে চান। ঠিক আছে, ভারতবর্ষ থেকে তিনি তাদেরকে তাড়িয়ে দিতে চান। তার জন্য তিনি বারবার তার হাতে ঝান্ডা নিয়ে, অর্থাৎ বিদ্রোহী মনোভাব নিয়ে তিনি বারবার বেরিয়ে আসেন। সেই কথাটা তিনি এখানে বলেছেন। এরপরে বলছেন, আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাঁক নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে, ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা, এই ঠেলে এই বলে গোড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা সেই তালে। তো এখানে দেখো, এখন কিন্তু তিনি অল্প সমসাময়িক সেই সময়ের যারা হলো রাজনীতি লিডার্স ছিল, মানে তোমার পলিটিক্যাল লিডার্সরা যারা ছিল, যারা রাজনীতি করতো, ঠিক আছে, তিনি তাদের এগেনস্টেও কিন্তু অনেক কিছু কথা বলেছেন। ইভেন এখনও যদি বলি, তোমরা যদি এখনও জানো যে কিছু কিছু লিডার্সরা আছে, পলিটিক্যাল লিডার্সরা আছে, যারা হলো অলওয়েজ থার্ড ক্লাস, যাদের মেন কাম হলো নিজের স্বার্থ পূরণ করা। তো সেই সময় যদি এই সময় এমন লোক আছে যাদের কাম হলো কি নিজের স্বার্থ পূরণ করা, আরও কিছু কিছু পলিটিক্যাল লিডার আছে যারা কাম হলো কি অন্যের কল্যাণ করা, তো ঠিক সেই সময়ও তেমন ধরনের পলিটিক্যাল লিডার্সরা ছিল যারা সবসময় নিজেদের ধান্দায় থাকতো, অর্থাৎ নিজেদের কোথায় বেনিফিট, কীভাবে নিজেদের স্বার্থটা পূরণ করতে পারে সেই বিষয়ে চিন্তা করার লোক সে সময়ও ছিল। তো তিনি সেই লোকদের ভণ্ডামির কথা এখানে বলছেন, যে ভণ্ডামি ছাড়াও ইভেন নিজের বিষয়ে বলছেন। দেখো অল্প কী বলছেন, যে আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস কোষালে, বলছে নিজেকে যে তুই তো ভালোই আছিস, বেশ ভালোই আছিস, এখন কোনো তোর ঝামেলা নাই, প্রায় তুই হাফ নেতা হয়ে উঠেছিস। অর্থাৎ কবিগুরু কবিগুরু বলে নজরুল ইসলাম বলছেন নিজেকে যে তুই তো এখন প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, প্রায় লোকেরা তোর কথা শোনে মানে। ঠিক আছে, যেহেতু তুই হাফ নেতা অলরেডি হয়ে গিয়েছিস, তাহলে এই হাফ নেতা হওয়ার সুযোগটাকে যেন তুই আর ফসকাস না। এখানে বলেছে না যে এবার এদাও ফসকালে, মানে এই চান্সটাকে তুই যেন আর মিস না করিস। তুই অলরেডি যেহেতু হাফ নেতা হয়ে গিয়েছিস, অনেক লোক তোর কথা শোনে, তাই তুই এখন কি করবি, বক্তৃতা দিবি, সবাই গিয়ে বক্তৃতা দিবি, কেঁদে কেঁদে ভান করবি, অর্থাৎ ভান করার কথা বলছে। যেটা আমি বললাম না, কিছু কিছু লোকদের ধারণা ছিল কি নিজের স্বার্থটা পূরণ করার ক্ষেত্রে, তো তারা তো ভান করে লোকদের সামনে না। তো তিনি সেই কথাটা বলছেন এখানে, যে তখনও লিডার কিছু ছিল যারা এই ভান করতো, তো তিনিও বলছেন আমিও এই ধরনের ভান করব, সবাই যাব, লোকদের সামনে বক্তৃতা দিয়ে কাঁদবো, ঠিক আছে। আর যদি কান্দার সময় যদি চোখ থেকে জল না আসে, তাহলে পকেটে কি রাখবো, আমি লঙ্কার গুঁড়ো রাখবো, কারণ লঙ্কার গুঁড়ো লাগালে চোখে অল্প সামান্যমান চোখে লাগিয়ে দেবো সাইডে, আর চোখ থেকে তখনই কী এসে যাবে, জল এসে যাবে। অর্থাৎ তিনি এই কথাটা বলছে যে তাকে হাফ নেতার থেকে ফুল নেতার মধ্যে হতে হবে কনভার্ট। আর যেমন লোকরা সেই সময়ে যারা ভণ্ড পলিটিক্যাল লিডার্সরা ছিল, তাদের মতন ভান তাকে করতে লাগবে, কারণ তাদের মতন যদি তিনি ভান না করেন তাহলে কী হবে বলছে, দেখো, নিস্তর ফুটো ঘরটাও ছেড়ে নয় পস্তাবি শেষকালে। তো নজরুল ইসলাম বলছে, দেখো এইখানে যদি কথা বলি, তোমরা জানো যে কাজী নজরুল ইসলাম মোস্ট অফ দ্য টাইম কিন্তু তাকে জেলে কাটাতে হয়েছে, জেলে, এই কবিতার জন্য, এই বিদ্রোহের জন্য তাকে জেলে সবসময় থাকতে হয়েছে। তো তারও কিন্তু পারিবারিক অবস্থা যদি বলো বা ফ্যামিলির কন্ডিশন যদি বলো, ভালো ছিল না। তো তাই তিনি বলছেন যে এমনই যদি হয়, আমি তো হাফ নেতা হয়ে গিয়েছি, এই হাফ নেতার সুযোগ নিয়ে আমি ফুল নেতার মধ্যে কনভার্ট হব, এবং সবাই গিয়ে আমি কী করব, মিথ্যা বক্তৃতা দেব, মিথ্যা কান্নার ভান করবো, আর যদি চোখ থেকে জল না আসে তাহলে আমি লঙ্কার গুঁড়ো লাগিয়ে কানবো। এবং এই চান্সে যখন অনেক ফান্ড আসবে, তোমরা ভালো মতন জানো পলিটিক্যাল পার্টিকে চালানোর জন্য প্রচুর ফান্ডের প্রয়োজন হয়, তো যখন ফান্ড আসে সেই ফান্ডের থেকে সামান্য পয়সা মার করে তিনি কী করবেন, তার ফ্যামিলির জন্য জমা করবেন, কিংবা তার যে ঘরটা আছে, যা ফুটো ঘর, ঠিক আছে, খারাপ ঘর বা ভেঙে যাওয়া ঘর, সেই ঘরটাকে তিনি ঠিক করে নেবেন, না ছাড়া তিনি পস্তাবেন। তিনি এই কথাটা এখানে বলছেন। কিন্তু অ্যাকচুয়ালিতে কাজী নজরুল ইসলামের এমন কোনো ইন্টেনশন ছিল না। তিনি অ্যাকচুয়ালি টিটকারি করে সেই ভণ্ড লোকদেরকে ইঙ্গিত করছেন, ঠিক আছে। এটা দেন বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান লয়ে গেয়ে, বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সব ভাবে
ভাবো না কি দিন যাবে এবার পান খেয়ে। তো চারণ মানে তোমরা বোঝো, চারণের কথা বললে তুমি মনে রাখবা সিম্পলি যে পথিক থাকে না, পথিকরা যে অনেক সময় পথে পথে ঘুরে বেড়ায়, দেশ বিদেশে ঘুরে বেড়ায় এবং তারা গান করে করে ফেরে, ঠিক আছে, তো সেটাকে বলছে চারণের। তো এখানে চারণের কথা হলো কাজী নজরুল ইসলাম সবসময় কী করে, বিদ্রোহীর ভাব নিয়ে ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য তিনি সবসময় গান করে বেড়ান, বা সবসময় তিনি সেই সকল কাজই করেন যে সকল কাজের দ্বারা তিনি ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে পারেন। তো এখানে সেই কথাটা বলেছে, বোঝিনাকো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। তো তোমার কাজী নজরুল ইসলাম সবসময় কী গান গায়, ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। তো তার সেই গান শুনে লোকরা ভাবে যে এর কাজ আর কি আছে ভাই, এর তো আর কোনো কাজ নাই, এর কাজ কী আছে, সেই গান করা আর পান খেয়ে ঘুরে বেড়ানো, মজা মস্তিতে লাইফ কাটানো, সেটা সে এতখানি বুঝে গিয়েছে। এরপরে দেখো, রবেনাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। রবেনাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে। রবেনাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে। মাতা কয় ওরে চুপ হতো ভাগা, স্বরাজ আসে যে দেখছে। এখান থেকে কিন্তু তোমাদের মেবি কী বলে ব্যাখ্যা দিতে পারে, বা এই লাইনগুলো উঠিয়ে দিতে পারে, এর তাৎপর্য আলোচনা করার জন্য বলতে পারে। তো লাইনগুলো ভালো মতন বুঝবে। তোমরা জানো যেই সময়ের কথা বলা হয়েছে এখানে, যখন 1926 সন অ্যারাউন্ড, তখন কিন্তু এই কবিতাটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। আর সেই সময়ে কিন্তু ভারতবর্ষে অনেক দিন থেকে স্বরাজের দাবি চলে আসছিল। ভারতবর্ষ ব্রিটিশ সরকারের কাছে অনেক দিন ধরে স্বরাজ, যে নিজের দেশভূমি, ঠিক আছে, সেই স্বরাজের দাবি করে আসছিল। তো তখন সেই সময়ে সেই পরিস্থিতিতে ঘরে ঘরে মুখে মুখে, মানে ঘরে ঘরে প্রত্যেক মানুষের মুখে শুধু স্বরাজের কথা, তারা স্বরাজ নিয়ে পাগল, প্রত্যেক ঘরে ঘরে স্বরাজের কথা, যে স্বরাজ আসবে, স্বরাজ আসবে, ঠিক আছে। তো বলছেন যে রবেনা ম্যালেরিয়া মহামারী আর আমাদের দেশে থাকবে না, স্বরাজ আসছে চড়ে গাড়ি জুড়ি গাড়ি। তো স্বরাজ মানে তোমার স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা আসছে কিভাবে, তোমার জুড়ি গাড়ি নিয়ে, জুড়ি গাড়ি চড়ে, জুড়ি গাড়ি অর্থাৎ তোমার ঘোড়ার গাড়ি যেটা আছে, সেই ঘোড়ার গাড়িতে করে স্বাধীনতা আসছে। এখন তুমি আমাকে বলো, কখনো কি স্বাধীনতা ঘোড়ার গাড়ি চড়ে আসতে পারে? এখানে অ্যাকচুয়ালি তিনি টিটকারি করেছেন, ঠিক আছে। যেহেতু লোকদের ধারণা ছিল সেই সময় স্বরাজ নিয়ে সবাই উত্তাল মাতাল, স্বরাজ ছাড়া তারা আর কিছু চেনে না। এদিকে যে ছেলে মেয়ে না খেয়ে মরছে, তার প্রতি কারো ধ্যান নেই। দেশের সমাজের লোকেরা, ছোট ছোট শিশুরা যে না খেয়ে মরছে, তারা যে দুই বেলা অন্ন খেতে পারছে না, সেদিকে কারো চিন্তা নাই। স্বরাজ আসবে, সেই স্বরাজের দাবির জন্য চাঁদা তুলতে তারা বাধ্য, চাঁদা তোলাতে তারা ব্যস্ত। যেখানে বলছে যে চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে। দেখো সেই সময় তো পরিস্থিতি কারো ভালো ছিল না, কয়েকজন তোমার সেই জমিদারি ছাড়া ব্যক্তিদের ছাড়া, ব্যবসায়ী ব্যক্তিদের ছাড়া পরিস্থিতি তো ভালো ছিল না কারোই। তো সেই সময় মানুষের মধ্যে স্বরাজের কথা এমনভাবে ভরিয়ে দেওয়া হয়েছিল যে তারা স্বরাজ নিয়ে পাগল। ঘরে ঘরে যখন চাঁদা দেওয়ার জন্য যাওয়া হয়, লোকেরা তাদের ঘরের অন্ন শেষ করে দেয়, তাদের ঘরে নিজের কাছে খাওয়ার কিছু নাই, তথাপি সেই ঘরের অন্ন এনে তারা দিয়ে দেয় চাঁদা হিসাবে, যে নাও স্বরাজের কাজে লাগাবে। আর এদিকে যারা সেই চাঁদা এনে দিচ্ছে, তার ঘরের কন্ডিশন এতই খারাপ যে তার ছেলেমেয়েরা তো খেতে পারছে না। খেতে না পেয়ে সেই ছেলেমেয়েরা কী করছে, কান্না করছে। তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে, মাতা কয়। এবং যখন তাদের শিশুরা খিদের জ্বালায় কান্না আরম্ভ করে, মাতা বলেন চুপ কর হতভাগা, স্বরাজ আসে দেখছে, যে স্বরাজ আসছে, আমরা স্বাধীনতা পাবো, পাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না আমাদের, ঠিক আছে, এমন থিঙ্কিং। তো স্বরাজের জন্য তারা এমনভাবে মাতাল হয়ে পড়েছিল, উত্তাল হয়ে পড়েছিল। দেন এরপরে দেখো আমি কেন বলছি যে কাজী নজরুল ইসলাম মানুষের প্রতি ফিল করতো, এই পরের লাইনটা পড়লে বুঝবা। ক্ষুধাতর শিশু চায় না স্বরাজ,
চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কেউ বাছা, কচি পেটে তার জলে আগুন। ঠিক আছে, তো এখানে দেখো কিছু কিছু লাইন আছে, পড়তে গিয়ে নিজের থেকে মানে এই কবিতাটা যখন তোমরা টান আছে কবিতাটার মধ্যে, পড়ার কিছু টান আছে, যেহেতু আবৃত্তি করার কিছু কিছু ধরন আছে, তো আবৃত্তি করার সময় অনেক সময় চোখ দিয়ে জলও এসে যায়, এরকমও সিন হয়। ঠিক আছে, তো যাই হোক, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। তার মানে দেখো, এমপ্যাথি কাকে বলে? একটা হয় সিম্প্যাথি, একটা হয় এমপ্যাথি। সিম্প্যাথি মানে ও তোমার এরকম নাকি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে, এটা হয় সাধারণ কোনো, দ্যাট ইজ এমপ্যাথি। ও হলো তোমার 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 মতো নাকি, এমন হয়েছে তোমার সঙ্গে, দ্যাট ইজ কল এমপ্যাথি। বাট সিম্প্যাথি হলো নিজে ফিল করা অন্যের পেইনটা, যে অ্যাকচুয়ালি তারা কেমন ফিল করছে সেই পেনটাকে ফিল করাই হলো সিম্প্যাথি, সরি এমপ্যাথি। তো এমপ্যাথি ছিল, এমপ্যাথেটিক মানে এমপ্যাথেটিক ভাবনা কার ছিল? তোমার নজরুল ইসলামের। তিনি অন্যের ব্যথা বেদনা সহ্য মানে বুঝতে পারতেন, অনুভব করতে পারতেন। তাই তিনি বলছে যারা ছোট ক্ষুধাতুর শিশু তারা তো কোনদিনও স্বরাজ বোঝেই না, স্বরাজ জিনিসটা কী। যারা খিদের জ্বালায় ছটফট করছে তাদের জন্য স্বরাজ তো কোনো ব্যাপার না ভাই, স্বরাজ তো দূরের কথা, স্বরাজ কি তারা কিছু বুঝেই না। তারা কি চায়? শুধু সেই ছোট ছোট শিশুর জন্য কি স্বরাজ হলো কি? দুটো ভাত। অর্থাৎ তিনি বলতে পারো যে স্বরাজ কিনে যে ভণ্ডামি শুরু হয়েছিল কিছু কিছু পলিটিক্যাল লিডার্সের, তার কথা তিনি এখানে বলছেন ইনডাইরেক্টলি, যে যারা ছোট শিশু আছে তারা তো কখনো স্বরাজ চায় না, তারা চায় দুই মুঠা ভাত আর একটু নুন, যাতে তারা খেয়ে তাদের পেটটাকে শান্ত করতে পারে। ঠিক আছে, খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন, খিদের জ্বালা এসে ছটপট করছে। তো সেই ব্যথাটা বুঝতে পেরেছেন কাজী নজরুল ইসলাম, তাই তিনি এই কবিতার মধ্যে সেই লাইনগুলো ঢুকিয়েছেন। দেন, কেঁদে ছুটি আসি পাগলের প্রায়, কেঁদে ছুটি আসি প্রায় পাগলের প্রায়, স্বরাজের নেশা কেথা, সরি আমাকে ভিডিও বারবারে পজ করে করে বানাতে লাগে, বিকজ এখানে গাড়ি ঘোড়া আসতে থাকে, তো মাঝে মাঝে আমাকে পজ করতে লাগে, আবার স্টার্ট করতে লাগে। এই যে যখন গাড়ি যাচ্ছে তো আবার নয়েজ ক্রিয়েট হতে পারে, ঠিক আছে, তার জন্য। সো তাই মাঝে মাঝে একটু ইস্যু হলে মাফ করবা, আওয়াজ যদি ক্রিয়েট হয়। যাই হোক, তো কেঁদে ছুটি আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। কি লাইন লিখেছে দেখো, কেঁদে ওঠে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন ওঠে না কেন তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। তো কী সুন্দর লাইন বলেছেন, যে তিনি সেই বাচ্চাদের কষ্টকে অনুভব করতে পেরে তিনি আর নিজেকে আটকাতে পারছে না, তার বুক ফেটে যাচ্ছেন যে সেই বাচ্চারা এত কষ্ট করছেন, তাদের কষ্ট তিনি অনুভব করে তিনি আর নিজেকে আটকাতে পারছেন না। তিনি বলছেন, বারবার বলছেন, কঠোর তিক্তভাবে বলছেন যে কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, তুমি কি আছো ঈশ্বর আল্লাহ, তুমি আছো কি এখনও? কেন সেই লোকদের মুখে গালে চুন ওঠে না, কেন চুন পড়ে না, চুন কালি তাদের মুখে মাখানো হয় না, যারা ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। তো দেখো, এই যে স্বরাজের নামে ভণ্ডামি করে করে লোকেরা চাঁদা তুলে তুলে মানুষদের শেষ করে দিয়েছিল, কিন্তু স্বরাজ তো কোথায় আসলো? আর পরের লাইন আছে বুঝবে। তো এই স্বরাজের নাম করে করে তারা তো সেই লোকের ঘরে ভিক্ষা চাইতে চলে যেত, চাঁদা চাইতে চলে যেত। আর তখনও লোকরাও এমনই ছিল, স্বরাজের কথা শুনলে তাদের ঘরের অবস্থা কি দেখার প্রয়োজন নাই, তারা স্বরাজ চায়, ঘরের মধ্যে যা আছে সব এনে দিয়ে দেয়, আর এদিকে তাদের বাচ্চা ছেলে মেয়েরা না খেয়ে মরে। তো এমন যারা হলো স্বার্থ পূরণের উদ্দেশ্যে অন্যের ক্ষতি করছে, অন্যের উপর বলতে গেলে ইনডাইরেক্টলি অত্যাচার করছে, তাদের মুখে কেন চুনকালি পড়ে না? তিনি ঈশ্বরকে প্রশ্ন করছেন যে কেন তাদের মুখে চুনকালি পড়ে না, যারা এই শিশুদের খুন নিংড়ে নিংড়ে খাচ্ছে। অর্থাৎ কারণ তারা যে চাঁদা দিচ্ছে, চাঁদা দেওয়ার জন্য কি হচ্ছে, তাদের ঘরের অন্ন শেষ হয়ে যাচ্ছে, অন্ন শেষ হওয়াতে সেই ছোটো ছোটো ছেলেমেয়েরা না খেয়ে মরছে।
এই হিসাবে এই কনটেক্সটে কথাটা বলেছে। তো এই কিন্তু এতটুকু লাইন বহুতই ইম্পর্টেন্ট। দেন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বাতারকো এনেছি খাস। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বাতারকো এনেছি খাস। এতখানি বলে দিই। তো তিনি এখন বলছেন যে আমরা তো ধরো স্বরাজ স্বরাজ নিয়ে মরছি, স্বরাজ স্বরাজ আসবে বলে চিৎকার চিল্লা হাল্লা করছি, কিন্তু স্বরাজ কোথায় আসছে? স্বরাজ তো আসেনি। স্বরাজের বিনিময়ে কি এসেছে? পোড়া বাতারকু, পোড়া বেগুন এসেছে। আমরা বলি না ঘ্যানটা আসবে, ঘ্যানটা কথাটা বলি না, তো এই সেন্সে বলছে তোমরা তো বলছিলে স্বরাজ আসবে স্বরাজ আসবে, কিন্তু কোথায় স্বরাজ এসলো? স্বরাজের জায়গায় এসেছে তোমরা কি এনেছো? পোড়া বাতারকু। যে এতদিন দিয়ে তোমরা ভণ্ডামি করলে সেই ভণ্ডামির মানেটা কি হলো? স্বরাজ লাগে, স্বরাজ লাগে। এই স্বরাজের কথা বলে তোমরা এতগুলো গরিব বাচ্চাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের তোমরা অন্যায় অত্যাচার করলে। কোথায় স্বরাজ? তোমার কোথায় স্বরাজ এসেছে বলো তো, তুমি আমাকে দেখাও তোমার স্বরাজ কোথায় এসেছে। আসে তো নেই। এইখানে সেই কথাটা বলেছে। কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিংড়াইয়া কারিয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ। এই কথাটা কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি যে কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিংড়াইয়া কারিয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ। এই এত চাঁদা চেয়ে চেয়ে তোমরা তো অনেক কোটি কোটি টাকার জোগাড় করলে, বাট কোথায় তোমার স্বরাজ? সেই ছোটো ছোটো শিশুদের মুখের থেকে গ্রাসগুলোকে কাড়িয়ে নিয়ে তাদের খাওয়ার অন্ন কেড়ে নিয়ে তোমরা তো কোটি কোটি টাকার চাঁদা জোগাড় করলে স্বরাজের জন্য, কিন্তু কোথায় তোমাদের স্বরাজ? তিনি প্রশ্ন করছেন সেই ভণ্ড পলিটিশিয়ানদের। দেন নেক্সট লাইন, টাকা দিতে নারে ভিখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়। টাকা দিতে নারে ভিখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়। মোরা বলি বাঘ খাও হে ঘাস, হেরেনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। এলো কোটি টাকা এলো না স্বরাজ, আবার বলছি লাইনটা, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভিখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়। মোরা বলি বাঘ খাও হে ঘাস, হেরেনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। তো কি পরিস্থিতি! হেরেনু মানে দেখেছি। এখন দেখো তিনি বলছেন যে ভিখারি সমাজ টাকা দিতে পারে না, কারণ সবার কাছে সামর্থ্য নাই। তথাপি তাদের কাছে যেই সম্বল ছিল সেই সম্বলও তারা দান করে দেয় স্বরাজের জন্য। আর স্বরাজের জন্য তাদের থেকে সেই সম্বলটা দান করার বিনিময়ে তাদের ছেলেমেয়েরা খাওয়া পায় না, এবং খাওয়া না পেয়ে সেই দরিদ্রতা, অভাব, অনাটনের মধ্যে তাদের ছেলেমেয়েরা মারা যায়। দ্যাট ইজ মার বুক হতে ছেলে কেড়ে খায়। মোরা বলি বাঘ খাও হে ঘাস। এখন তিনি বলছেন এমন সময় তুমি বলছো বাঘকে ঘাস খাও, অর্থাৎ তিনি নিজের কথা বলছেন। এরকম একটা পরিস্থিতিতে তোমরা আমাকে বলছো যে আমি অহিংস ধর্ম পালন করি? কিভাবে তোমরা বলো আমি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আমি গান্ধী এবং রবিদেরকে ফলো করি, যেখানে দেখছি আমার লোকরা খেতে পারছে না, আমাদের লোকের ওপর নানানভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, যেখানে ছেলে শিশু মেয়েরা মারা যাচ্ছেন, সেই অবস্থায় আমি কি অহিংস ধর্ম পালন করব? আমি সেখানে বাঘ হয়ে ঘাস খাবো? বাঘের ধর্ম কি? মাংস খাওয়া। তো এমন অবস্থায় তিনি নিজেকে সেই অহিংস ধর্ম পালন করার জন্য কখনো মানাতে পারবেন না। তিনি এই কথাটা বলছেন। তিনি এমন অবস্থায় বাঘের মতন হিংস্র হবেন, অর্থাৎ তিনি বিদ্রোহের গান বারবার গেয়ে যাবেন। তিনি এই কথাটা এখানে বলেছেন। দেন এরপর লাইনটুকু আমি বলিয়ে দিয়েছি। তো এমন একটা পরিস্থিতি বলছে, দেখো, যেখানে আমি দেখেছি এমন পরিস্থিতি যে ঘরে তার মা, ছেলে মারা গিয়েছে, ছেলে মারা যাওয়ার পরে ছেলের লাশকে ঢেকে দিয়েছে, ঢেকে ঘরের মধ্যে রেখে দিয়েছে, এবং তিনি বাইরে বেরিয়েছেন কিসের জন্য? ভিক্ষা করার জন্য, যাতে তার সংসারটা আবার যারা বেঁচে আছে অ্যাটলিস্ট তাদের পেট তো চালাতে পারে। যেই মার সন্তান মারা গিয়েছে সেই মা তার ছেলের লাশকে ঢেকে দিয়ে রাস্তায় বেরিয়েছে, পথে বেরিয়েছে ভিক্ষা করার জন্য।
এমন পরিস্থিতিতে তোমরা কিভাবে বলো যে আমি অহিংসকে ফলো করি? আমার মন মানে না, আমার বুক ফেটে যায়, এমন অবস্থায় আমি অহিংসকে ফলো করতে পারবো না, এই কথাটা বলেছেন। তারপরে দেখো, হ্যাঁ, বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। তো বলছে এমন পরিস্থিতি, এমন দুঃখ দুর্দশা অবস্থা দেখে আমি পারছি না, এই বিষ জ্বালা, এই ব্যথা বেদনা আমার বুকে যেটা উঠেছে সেটা আমি আর সহ্য করতে পারছি না। তাই এমন অবস্থা দেখে শুনে খেপে গিয়ে আমি আর পারি না ভদ্র শাস্তে, অর্থাৎ আমি অহিংসকে আর ফলো করতে পারি না। তাই তিনি বলছেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। তাই তিনি বলছেন আমার মুখে যা আসে আমি তাই বলি, আই ডোন্ট কেয়ার তোমরা আমার বিষয়ে কী ভাবো কি না ভাবো, আমার কোনো কিছু যায় আসে না। তোমরা যারা অহিংসর গান করছো, অহিংসর গান তোমরা করো, বাট আই অ্যাম নট ইনভলভ ইন দিস, আমি সেখানে ইনভলভ না, তোমাদের সঙ্গ আমি ফলো করতে পারবো না, কারণ এমন পরিস্থিতি দেখার পরে আমি কখনো নিজের মনকে বোঝাতে পারবো না। দেন রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। বড় কথা বড় ভাবো, বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে আমার রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। বাহ, কি লাইন বলে দিয়েছে! এই যে এমন রক্ত, দেখো, যেহেতু তিনি একলা তো লড়াই করতে পারবে না, যুদ্ধে তো তিনি একলা লড়াই করতে পারবে না, তাই তিনি রক্ত ঝরাতে যাচ্ছে না। তাই কথাটা বলছেন যে রক্ত ঝরাতে পারি না তো একা, কারণ এই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে গেলে তিনি তো একা লড়াই করে পারবেন না। তাই তিনি কি করছেন? তাই তিনি তার লেখনীর মাধ্যমে লড়াই করছেন। কাজী নজরুল ইসলাম তার লেখার মাধ্যমে লড়াই করছে, তাই তিনি লিখছেন তার লেখার মাধ্যমে রক্ত লেখা। তিনি বলছেন বড় কথা বড় ভাব আসে না আমার মনে, মাথায় বন্ধু বড় দুঃখে। অমর কাব্য, তোমরা বলেছিলে না প্রথমে, কোথায় তোমার কবিতায় চিরস্মরণীয় বাণী? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন চিরস্মরণীয় বাণী, অন্য অন্য কবিরাও বলেছেন চিরস্মরণীয় বাণী। তো তিনি তাদেরকে বলেছেন যে চিরস্মরণীয় বাণী, অর্থাৎ তাদেরকে না, মানে যারা তাকে এই প্রশ্নটা করেছিল যে তোমার কবিতায় কোথায় চিরস্মরণীয় বাণী, তো তাদেরকে ইঙ্গিত করে বলছেন যে এমন অবস্থায় চিরস্মরণীয় বাণী আমার থেকে আর বেরোবে না। আমি প্রেজেন্টের কবি, আমি প্রেজেন্টের বিষয়ে লিখব, প্রেজেন্টের অবস্থার বিষয়ে লিখব। তাই তিনি বলছেন অমর কাব্য লেখার জন্য অনেক লেখক আছে, বন্ধু যাহারা আছে সুখে। তা তিনি বলছেন যারা সুখে শান্তিতে আছেন, যারা এমন পরিস্থিতি দেখেন নাই, তারা লেখক অমর কাব্য। আমার অমর কাব্য লেখার কোনো ইচ্ছে নাই, চিরস্মরণীয় বাণী লেখার কোনো ইচ্ছে নাই, কারণ আমি দুঃখে আছি। কেন তিনি দুঃখে আছেন? কারণ তিনি সেই সাধারণ লোকদের দুঃখ কষ্ট দুর্দশাকে সহ্য করতে পারতেন না, তিনি অনুভব করতে পারতেন। তার জন্য পরোয়া করি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, পরোয়া করি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, মাথায় উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনারও শত ছেলে। কি লাইন লিখেছেন! পরোয়া করি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনারও শত ছেলে। তো তিনি বলছেন আমি পরোয়া করি না, এই পরিস্থিতি কেটে গেলে, অর্থাৎ বর্তমানে যেরকম পরিস্থিতি ছিল সেই সময়ে, যখন দুঃখ কষ্ট দুর্দশা, চারিদিকে দুর্ভিক্ষ, চারিদিকে হাহাকার, সেই হাহাকারের পরিস্থিতি কেটে গিয়ে একদিন তো স্বাধীনতা আসবে নিশ্চয়ই। তো তিনি বলছেন যখন সেই স্বাধীনতা আসবে, স্বাধীনতা আসলে কেউ তাকে মনে করুক আর না করুক সেটা তার কোনো পরোয়া করে না তিনি, অর্থাৎ তিনি চিরস্মরণীয় হতে চান না। তিনি এই কথাটা বলেছেন যে পরোয়া করি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে। যুগের হুজুগ কেটে গেলে মানে এই যে খারাপ সময়টা আছে, খারাপ সময় কেটে গেলে লোক যে তাকে স্মরণ করবে কি না করবে তিনি সেটার পরোয়া করেন না। তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তার সেই বর্তমান প্রেজেন্ট, আর যেই প্রেজেন্টে নানা ধরনের তোমার কুটিলতা, জটিলতা, দুর্ভিক্ষ, নানান ধরনের সমস্যা তার সম্মুখে রয়েছিল।
তো তিনি সেটাই বলছেন যে এই সময় কেটে গেলে কেউ আমাকে মনে করুক আর না করুক, আমার কোনো কিছু যায় আসে না। মাথায় উপরে জ্বলেছেন রবি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার ইঙ্গিত করেছেন যে দেখো এই চিরস্মরণীয় বাণী লেখার জন্য আসছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো মাথার উপরে জ্বলেছেন রবি, রয়েছে সোনারও শত ছেলে, অর্থাৎ সোনার বাংলা, আমাদের বাংলা, আগে তো বলা হতো না সম্পূর্ণ দেশটাকে, বলতে গেলে স্পেশালি তোমার পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় তো বলা হতো। তো তিনি বলছেন যে সোনার বাংলার মধ্যে অনেক ছেলে সন্তানরা আছে বা অনেক কবি কবয়িত্রীরা আছে যারা সেই চিরস্মরণীয় বাণী লিখবেন, অর্থাৎ তোমার অমর কাব্য লিখবেন, কিন্তু আমি তাদের মধ্যে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর আছে এবং সোনার বাংলার অনেক সন্তানরা আছে যারা এই কাজটা করতে পারবেন, কিন্তু আমি না। লাস্টে দেখো, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তো তিনি বলছেন প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। অর্থাৎ ব্রিটিশদের কথা তিনি বলছেন লাস্টে, কেন কি ব্রিটিশরা তো ভারতবাসী যদি কেউ বলে ভারতবর্ষের মধ্যে 33 কোটি জনসংখ্যা সেই সময়, তো বলছে যারা এই 33 কোটি জনসংখ্যার উপর নানানভাবে অন্যায় অত্যাচার করছেন, যারা এই 33 কোটি লোকের উপর থেকে গ্রাস কেড়ে নিয়েছেন, তাদের জন্য সর্বনাশ হয় তার লেখার মাধ্যমে তিনি সেটাই প্রার্থনা করছেন। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তার মানে তার যে এই রক্ত লেখা, তার যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের মাধ্যমে যেন তিনি সেই কবি কামনা করেছেন যে তার লেখনীর মাধ্যমে তিনি ব্রিটিশদেরকে ভারতবর্ষের থেকে তাড়িয়ে দিতে পারবেন, বা তার লেখনীর মাধ্যমে তার লেখার যে জোর, যে ক্ষমতা আছে, সেই লেখনীর মাধ্যমে তিনি ব্রিটিশদেরকে ভারতবর্ষের থেকে তাড়িয়ে দেবেন। সো কবিতাটাও এখানে শেষ। অনেক বড় কবিতা ছিল, যাই হোক তোমাদের রিকোয়েস্ট করার জন্য আমি কবিতাটাকে শেষ করলাম। যেহেতু তোমাদের এক্সাম 13 তারিখে, 13 মার্চে বেঙ্গলি আছে, অ্যাডভান্স বেঙ্গলি, তাই আমার ডিউটিটা আমি শেষ করলাম। আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল এই কবিতাটা শেষ করার জন্য। আই ট্রাইড মাই বেস্ট শেষ করার জন্য। সো আই হোপ তোমাদের এই কবিতাটার এক্সপ্লেনেশন ভালো লাগবে, আর তোমরা এটাকে ভালো মতন বুঝে যাও। অ্যান্ড প্রে করবো যাতে তোমাদের এক্সাম আরও ভালো করে তোমরা দাও এবং ভালো করে পাশ হয়ে বের আসতে পারো। ধন্যবাদ, এখানেই শেষ করব। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।